আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জামায়াতে ইসলামীর আমির এমনকি একথাও মনে করিয়েছেন যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ যেমন তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটাও পারেনি। স্বাধীনতার পর 1991 সালের সংসদ প্রথম মেয়াদ পূর্ণ করে, এরপর 1996, 2001, 2008 সালের সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে, বাকিগুলোর কোনো নৈতিক বৈধতা ছিল না। তার মানে জামায়াতে ইসলামীর আমির সংসদের প্রথম অধিবেশনে বসার আগেই এই হুমকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপিকে দিতে চাইছেন যে তাদের এই সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে না। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে 12ই মার্চ বৃহস্পতিবার। এমন একটা পরিস্থিতিতে এই সংসদ অধিবেশন বসতে যাচ্ছে যে একেবারে নজিরবিহীনভাবে কোনো স্পিকার বা ডেপুটি স্পিকার এই সংসদের সভাপতিত্ব করবার জন্য নাই, এবং যেই রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথম দিনেই সংবিধান অনুযায়ী এবং প্রথা অনুযায়ী সেখানে বক্তব্য দেবেন, তিনি কেন বক্তব্য দিচ্ছেন তা নিয়ে প্রধান বিরোধী দলের ব্যাপক প্রতিবাদ এবং বিক্ষোভ আছে। এমন একটা অবস্থায় সংসদ কি সংসদ নাকি প্রথমে কিছু মাস সংসদের সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা উচিত, এ নিয়েও সরকারি দল আর বিরোধী দলের মধ্যে বোঝাপড়াটা এত দূরত্বে অবস্থিত। মানে জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি যখন এখনো মনে করে যে এই সংসদের প্রথম দায়িত্ব হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দায়িত্ব পালন করা, তখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপি এ কথায় কর্ণপাতই করতে রাজি নয়। এবং যেমন তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ নেয়নি, তেমনি এই পুরো বিষয়টি সংবিধানে নেই বলে যে এখন আলোচ্যই নয় সেটা আবারও বুধবারে স্পষ্ট করেছে। এমন অবস্থায় সংসদের প্রথম অধিবেশন কি বিক্ষোভ মুখর হয়ে উঠবে? সংসদের প্রথম অধিবেশনেই কি গ্যাঞ্জাম করবেন জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা? কারণ তারা তো রাষ্ট্রপতি কি করে তাদের বিপ্লবের মাধ্যমে অর্জিত এই সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন তা নিয়ে বুধবার দিনেও সোচ্চার বক্তব্য রেখেছেন। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা যেমন সংসদ ভবনের এলডি হলে সভায় বসেছিলেন যে সংসদের প্রথম দিনে তারা কে করবেন, ঠিক তেমনি ভাবে এই যে স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, এমন একটা পরিস্থিতিতে সংবিধানের মধ্যে থেকে সংসদের প্রথম অধিবেশনটি কি করে পরিচালনা করা যাবে তা নিয়ে আলোচনায়, এবং বিএনপির সংসদ সদস্যরা সংসদে কি ভূমিকা রাখবেন তা নিয়ে আলোচনায় আবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দলীয় সংসদ সদস্যরাও সভায় বসেছিলেন সংসদ ভবনে। কাজেই বিএনপি এবং জামায়াত দুজনেই দুতরফেই যে বুঝতে পারছে যে সংসদের প্রথম অধিবেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে যাচ্ছে, এবং কে কি অবস্থান নেবেন, কিভাবে অপর পক্ষকে সামাল দেবেন এবং অপর পক্ষকে কি সুস্পষ্ট বার্তা প্রথম অধিবেশনেই দিয়ে দেবেন সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা দুতরফেই বুঝতে পারছেন, এবং দুতরফই সেজন্য তাদের দল বল সহ প্রস্তুত হয়েছেন। বিএনপির তরফে এ বার্তাটা পরিষ্কার করা হয়েছে যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, বিএনপি এককভাবে 209টি আসন পেয়েছে, 212টি আসন পেয়েছে তারা তাদের মিত্রদের সহ এমন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তাদের জন্য বিরোধী দল জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি কিংবা তাদের জোটের যে 70-এর বেশি আসন তার প্রতি এমনভাবে নজর রাখার প্রয়োজন নাই যে বিএনপিকে সত্যিকার অর্থে এই বিরোধী দলের কথা শুনে চলতে হবে। মানে বিএনপি কোনো নড়বড়ে সংখ্যাগরিষ্ঠতা পায় নাই যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির মতো বিরোধী দলগুলোর আবদার তাদেরকে শুনতে হবে। এই বার্তাটা বিএনপি কিন্তু শপথ গ্রহণের দিনেই পরিষ্কার করেছিল, যেদিন বিএনপি প্রথম একেবারে সুস্পষ্টভাবে জানিয়ে দেয় যে তাদের নেতা তারেক রহমানের নির্দেশেই অসাংবিধানিক বিবেচনা করে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না, এবং তারা বলে তখনই তারা এ বিষয়ে আলাপ করবে যখন এই বিষয়টি সংবিধানে আসবে। আর আজকে যখন বৈঠক করেছে সরকারি দল, কি করে স্পিকার নির্বাচন করা হবে, কি করে ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে,
তখন চিফ হুইপ পরিষ্কার করে বলেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের জুলাই সনদের ব্যাপারে তাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আমরা শপথ নেইনি, বিএনপির এই নেতা বলছেন আমরা শপথ নেইনি কারণ এটা সংবিধানে নেই, সেজন্য সংবিধানে ইনক্লুড করার পর তখন পরবর্তী পরিস্থিতিতে আমরা সিদ্ধান্ত নেব। এছাড়াও বিএনপির সংসদীয় কমিটির সভায়, সংসদীয় দলের সভায় কিন্তু আজকেই সিদ্ধান্ত হয়ে গেছে যে যেই 133টি অধ্যাদেশ ইউনূস সরকারের আমলে পাশ করা হয়েছে সেই অধ্যাদেশগুলো এখন যাচাই বাছাইয়ের জন্য যাবে। যেটা বাতিল হবে আর যেটা গ্রহণ করার তা নিয়ম অনুযায়ী হবে, যেগুলো পাশ করার তা আমরা সংসদে পাশ করব ইনশাল্লাহ। তার মানে বিএনপির সংসদীয় দলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, সংসদ নেতা তারেক রহমানের নেতৃত্বে সিদ্ধান্ত হয়ে গেছে যে ইউনূস সরকারের সব অধ্যাদেশ তারা গণহারে পাশ করে দেবেন, ওই জুলাই সনদ সহ। তার কোনো গ্যারান্টি নেই, যেগুলো পাশ করার শুধুমাত্র সেগুলোই তারা পাশ করবেন। সংবাদ মাধ্যমে খবর এসেছে যে তারেক রহমান একদিকে যেমন মন্ত্রী এমপিদের চলনে বলনে মার্জিত থাকতে বলেছেন, ফ্যামিলি কার্ডের সাফল্য নিয়ে কথা বলেছেন সংসদীয় দলের সভায়, যে এই যে ভোটের কালির দাগ না মুছতেই শুকাতে না শুকাতেই বিএনপি তার প্রতিশ্রুতি পূরণ করা শুরু করেছে, এটাই বিএনপি। এসব কথা যেমন বলেছেন, তেমনি তারেক রহমানও পরিষ্কারভাবে এ কথা বলেছেন যে বিএনপির তো নোট অফ ডিসেন্ট ছিল। মানে এই প্রথম আমরা জুলাই সনদ বিষয়ে তারেক রহমানেরও মন্তব্যের খবর জানতে পারি সংসদীয় দলের সভা শেষে পত্রিকাগুলোর খবরে, যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেন জুলাই জাতীয় সনদের কথা উল্লেখ করে যে সনদের কিছু বিষয়ে বিভিন্ন পক্ষের নোট অফ ডিসেন্ট রয়েছে, সরকার যেসব বিষয় বাস্তবায়নযোগ্য সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেবে। কারণ এর আগে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও আবারও সংসদীয় দলের সভায় সবাইকে মনে করিয়ে দেন যে জুলাই জাতীয় সনদের বিষয়ে বিএনপি যতটুকুতে সম্মত হয়েছে সরকার ততটুকুই বাস্তবায়ন করবে। মানে বিএনপি পুরোপুরিভাবে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে তার যে অবস্থান সে অবস্থানে স্থির থাকতে চাইছে। বিএনপি ডেপুটি স্পিকারের একটি পদ কিন্তু জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে। জুলাই জাতীয় সনদ অনুযায়ীও সে প্রস্তাব দেওয়ার কথা। এখন জামায়াতে ইসলামীর আমির বিরোধী দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎ করে বলেছেন যে তারা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চান, শুধুমাত্র ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করতে তারা প্রস্তুত নন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, যে দেশের ভোট প্রয়োগ করা 69% মানুষ গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, কাজেই এটাকে অগ্রাহ্য করার সুযোগ নেই। 24কে বাদ দিয়ে 26-এর অস্তিত্ব থাকবে না, এ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন যে সংবিধান করছে বিএনপি, তাহলে তো নির্বাচনের জন্য 29 সাল পর্যন্ত অপেক্ষা করার কথা। যদি 24-এর অভ্যুত্থান না হয় তাহলে তো 26-এর নির্বাচনই হতে পারে না। জামায়াতে ইসলামীর আমির এমনকি একথাও মনে করিয়েছেন যে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ যেমন তার মেয়াদ পূর্ণ করতে পারে নাই, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থটাও পারেনি। স্বাধীনতার পর 1991 সালের সংসদ প্রথম মেয়াদ পূর্ণ করে, এরপর 1996, 2001, 2008 সালের সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে, বাকিগুলোর কোনো নৈতিক বৈধতা ছিল না। তার মানে জামায়াতে ইসলামীর আমির সংসদের প্রথম অধিবেশনে বসার আগেই এই হুমকি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপিকে দিতে চাইছেন যে তাদেরকে বাদ দিয়ে, মানে তাদের কথা অগ্রাহ্য করে যদি সংসদ সরকার পরিচালনা করতে চান তারেক রহমান বা বিএনপি, তাহলে তাদের এই সংসদ মেয়াদ পূর্ণ করতে পারবে না। তিনি বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আলাদা করে দেখার সুযোগ নাই, এ দুটো নির্বাচন একটা আরেকটার অংশ। যে অর্ডিন্যান্সের কারণে নির্বাচন হয়েছে সেই অর্ডিন্যান্সেই কিন্তু গণভোটও হয়েছে। এই যুক্তিগুলো তুলে ধরে তিনি বলেছেন যে তারা মনে করেন এখনো বিএনপির সংসদ সদস্যদের উচিত খুবই দ্রুত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়া, এবং তারা সকলে মিলে যেমন সম্মত হয়েছিলেন, মানে আলী রিয়াজ যে প্রেসক্রিপশন দিয়েছিলেন যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে প্রথমে তাদের দায়িত্ব পালন করা উচিত এই সংসদ নির্বাচনের সদস্য হিসেবে। এখন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির
সংসদে ভাষণ দেওয়ার অধিকার নাই। বিএনপি কিন্তু তার সংসদীয় দলের সভা শেষে বেরিয়ে আসার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আবারও বলেছেন যে এক ঐতিহাসিক অধিবেশন হতে যাচ্ছে, যেখানে রাষ্ট্রপতি ভাষণ দেবেন, যেখানে সংসদ নেতা স্পিকার ডেপুটি স্পিকারকে নির্বাচন করবেন এবং সেই স্পিকার ডেপুটি স্পিকারের শপথও পাঠ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। তখন সৈয়দ মোহাম্মদ তাহের জামায়াতে ইসলামীর সভা শেষে বেরিয়ে বলছেন যে স্বৈরাচারের দোসরকে দিয়ে বিএনপি কেন এই সংসদে ভাষণ দেওয়াচ্ছে সেটাই নাকি তাদের কাছে পরিষ্কার নয়। এবং জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন যে এ বিষয়ে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, যেটা আপনারা আগামীকাল মানে সংসদের প্রথম অধিবেশনের দিনেই জানতে পারবেন। এখন জামায়াতে ইসলামীর আমির বলে রেখেছেন যে তারা প্রথমে পরামর্শ দিয়ে তাদের দায়িত্ব পালনের চেষ্টা করবেন, পরে পরামর্শে কাজ না হলে তারা জনগণের পক্ষেই থাকবেন এবং তারপর জনগণের জন্য প্রয়োজন হলে এই লড়াইকে তারা রাজপথে নিয়ে যাবেন। মানে এই মুহূর্তে জামায়াতে ইসলামী এসব হুমকি দিচ্ছে বটে, মানে নাটক করবার চেষ্টা হয়তো হবে প্রথম দিনেই সংসদ অধিবেশনে, কিংবা জামায়াতে ইসলামী নানা রকম গ্যাঞ্জামের বা একটা শক্ত অবস্থান নেওয়ার হুমকি দিচ্ছে বটে, কিন্তু মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর যে এসেছিলেন, তিনি একদিকে যেমন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে দেখা করার যে শিডিউল ছিল সেটা শেষ মুহূর্তে বাতিল করেন, মানে নাহিদ ইসলামদের সঙ্গে সাক্ষাৎই করেন না। জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করে তিনি কি নিয়ে আলোচনা করেছেন এই সৈয়দ মোহাম্মদ তাহেররাই কিন্তু বৈঠক শেষে বেরিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্টভাবে জানান পল কাপুর তাদেরকে এই পরামর্শ দিয়েছেন যাতে তারা বিরোধী দল হিসেবে সংসদে কার্যকর ভূমিকা রাখেন। এমনকি পল কাপুর সংসদকে কার্যকর করতে জামায়াতের ভূমিকা নিয়ে এতটাই আগ্রহী ছিলেন যে তিনি এমনকি জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার পদ নেওয়ার বিষয়টি নিয়ে কি ভাবছে সে প্রসঙ্গেও জিজ্ঞেস করেছিলেন জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলকে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের এহেন বড় কর্তা সংসদ অধিবেশনে যাতে বিরোধী দলের ভূমিকা পাওয়া এই জামায়াতে ইসলামী কার্যকরী ভূমিকা রাখে, এই প্রেসক্রিপশন পরামর্শ সুস্পষ্টভাবে জামাতের নেতৃবৃন্দকে দিয়ে যাওয়ার পর প্রথম অধিবেশন থেকেই তারা বড় কোনো নাটক করতে পারবেন, বড় ধরনের গ্যাঞ্জামে যাবেন, সেটা বিশ্বাস করা মুশকিল। আর মনে রাখবেন জামায়াতে ইসলামী শপথের দিনেও বলেছিলেন যে যদি বিএনপি শপথ না নেয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারাও শপথ নেবেন না। তবে অবশ্য পরে তারা এবং জাতীয় নাগরিক পার্টি সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য দুই হিসেবে শপথ সময় মতোই নিয়ে এসেছিলেন। কাজেই জামায়াতে ইসলামী রাজপথে বা সংসদে কোথাওই এখন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির জন্য বড় ধরনের কোনো হুমকি সৃষ্টি করতে পারবে সেটা মনে করার কোনো কারণ নাই। প্রধানমন্ত্রী তারেক রহমান, সংসদ নেতা তারেক রহমান সে বিষয়টি জানেন। কাজেই তিনি সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নিয়েছেন সংখ্যাগরিষ্ঠতার শক্তির বিষয়ে তারা কোনো রাগঢাক করবেন না। প্রথম অধিবেশন থেকেই তারা যেভাবে চাইবেন সেভাবেই চলবে এই সংসদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যেখান থেকে দেখবেন, আপনারা সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। গতকালকের ভিডিওটার পরেও মনে হয় এই বঙ্গু মূর্খদের এখনো শিক্ষা হয় নাই। আপনারা এই মুহূর্তে ব্যানার এবং হেডলাইন দেখছেন, আমি বলছি খেজুর এবং তেল এই দুই জিনিসের নাটক চলছে। ভাই, খেজুর তো আসে রমজানের 45 দিন আগে, 45 দিন আগে খেজুর আসে। সারা জীবন দেখে আসছি খেজুর আসতো এই ওয়ার্ড কমিশনারদের কার্যালয়ে চলে আসতো, বা জেলা প্রশাসক কার্যালয় থেকে ওয়ার্ড কমিশনের কার্যালয়ে আসে, চেয়ারম্যানদের কার্যালয়ে আসে, ওখান থেকে আস্তে আস্তে বিলি করা হয়। তো এই যে নুনুনাথ আবদুল্লাহ, উনি এমন করে ফেলাইলেন যে একবারে ওফ খেজুর আসছে, আমি হিসাব করে করে দেখাচ্ছি এটা এখানে যাবে এটা। ও ভাই, আসছে তো 520টা, তো এখানে 500 বক্স 20 বক্স কই গেছে? আপনার আব্বার পেটে নাকি আপনার আম্মার ডটের ভিতরে? কোথায় গেছে একটু কইবেন আমাদের? মস্করা করেন। আইসে তো রমজানের 45 দিন আগে, এখন আর সময় আছে 9 দিন। আরো যেই খেজুর আসছে ওই খেজুর মার্কেটে, সেইখান থেকে দলা পচা গলা খেজুর দিয়ে এখন আইনা আপনি
দিছেন, হ্যাঁ, আর সরকারের খুব খাদ্য গুদাম থেকে খেজুর আসছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে। অরিজিনাল খেজুরের প্যাকেটটি কেন কাউরান বাজারে বেচলেন? আর পচা খেজুর আইনা এখন এই যে 9 দিন আগে মানুষের দিচ্ছেন, মানে হুড়াহুড়ির ভিতরে খেজুর দিছি, কেউ আর চাইব না, এগুলো নিয়ে আলোচনার টাইম নেই তো। কারণ আপনি আজকে কালকের ভিতরে খেজুর দিবেন, মানুষের তাড়াতাড়ি খেয়া ফেলাইবো, এরপর ঈদ মার্কেটিংয়ে লাগিয়া যাবে, সুতরাং মানুষ আলোচনাই করতে হবে ওটা খেজুর কি পচা ছিল না গলা ছিল। আর আপনাকে কাছে যদি এই খেজুর যদি কোনো ব্যাংকে রাখা যেত এটাও রাখতেন, বন্যার সময় 12-13 কোটি টাকা হেটার হিসাব দিলেন না। এখানে এখন 520 প্যাকেট খেজুর পাইয়া কয়েক 500 প্যাকেট। অবশ্য আপনার আমার কথা মিথ্যা হইতে পারে, সরকারি গ্যাজেটও দেখাই দিচ্ছে আপনার, এই যে দেখেন। এবং আপনাদেরই আব্বার পত্রিকা আমার দোষ, স্বপ্ন দোষ না, আমার দোষ, ওই পত্রিকার নিউজ, এগুলা আমার কথা না ভাই, ঠিক আছে না? এগুলো আপনাকে দেখে দিচ্ছে, একটু দেখে নেন পরিষ্কার করে ওনারা কি বলছে। আমাদের বললেন না যে আমরা সব কিছুতেই আপনার সমালোচনা করি, সেটা আমাদেরকে বললেন না। এদিকে আবার তেল নিয়েও নতুন নাটক। গত 2 দিন ধরে তো ভারতের মোদির ডট ডট পর্যন্ত চুইয়া মুইয়া তেল চাইছে। এখন মনে হয় একটু বুঝতে পারছে যে মোদি কি পুরা তেল দিব কি দিবে, কারণ সবার তেলের দরকার। আপনারা তো যা দিব, যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী অতটুকু দিবে, এর বেশি তো আর দিব না, কারণ আপনারা তো আর জঙ্গি সরকার, আপনারা তো আর নর্মাল সরকার না। তাই এখন আপনার আবার নতুন নাটক, রাশিয়া থেকে তেল কেনার অনুমতি চেয়েছে আমি আমেরিকার কাছ থেকে। কয়দিন পর মনে হয় বউ লইয়া শুইতে গেলেও আমেরিকার অনুমতি লাগবে নাকি ভাইয়া? তারেক ভাইয়া, আমার ভাবির লোকে শুইতেও কি আমেরিকার অনুমতি লাগবে এখন আপনাকে? না, চোখে চোখ রেখে কথা বলবো, সবার আগে বাংলাদেশ ভাইয়া। এখন বাংলাদেশ কই গেছে ভাইয়া? এখন কেন আমেরিকা থেকে অনুমতি নিতে হয়? আর এই নাটক একটু কম করেন প্রিয় আপনার, আমি শুদ্ধ ভাষায় কইতে পারি না, আমাকে তো নাটক সদাই কম। রাশিয়ান তেল আপনি আনতে পারবেন না, তার কারণ হচ্ছে রাশিয়ার যে ক্রুড অয়েল এইটা রিফাইন করার শক্তি বাংলাদেশের নাই। বাংলাদেশের চিটংয়ে যে মিল আছে ক্রুড অয়েল যেটাকে আপনার রেডি করে, ওইটা রাশিয়ান ক্রুড অয়েল পারে না, কারণ এটার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, তো ওগুলা পারে না। এগুলো একমাত্র আমাদের পুরো এশিয়ার মধ্যে ইন্ডিয়া আর চায়নার আছে, এদের আছে। এরা আইনা, এরা রিফাইন করে এরাই বেছে, আমেরিকাই নিতে পারে না। আমেরিকাই ইন্ডিয়া থেকে লয়ে যায় রাশিয়ান অয়েল কিনা, পৃথিবীর বহু দেশে ইন্ডিয়া থেকে কিনে। এখন চায়নাও কিনছে কতদিন আগে, অবস্থা দেখছে, চায়না নিজেও আমদানি করে রাশিয়া থেকে। বাংলাদেশ পারবো না, কারণ বাংলাদেশের যে মেশিন, এই মেশিন দিয়ে আসলে তেল পরিষ্কার করা যায় না। আমাকেও অন্য তেল, মিডল ইস্টের তেল, এটা তো বিভিন্ন গ্রেডের আছে। রাশিয়ার যে গ্রেড, এই গ্রেড আমাদের হবে না। আর এই গ্রেডের তেল রাশিয়া থেকে আইনা যদি রিফাইন করতে হয়, তাহলে বিশাল লঙ্কাযোগ্য আবার মেশিন গাড়ি বসাইতে হবে। এটা হচ্ছে কোভিডের সময় একবার রাশিয়ার শেখ হাসিনাকে প্রস্তাব দিয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছিল যে বাংলাদেশ যদি চায় এই ক্রুড, যেটা রাশিয়ান ক্রুড অয়েল, এইটাকে আপনার রিফাইন করার পুরো যন্ত্রপাতি মেশিনপত্র সমুদ্রের ভেতরে বসাই দিবে, মানে ভাসমান প্ল্যাটফর্ম বসাই দিবে। কিন্তু ওই সময় যে বৈশ্বিক বিভিন্ন কারণ, জিওপলিটিক্স, নিষেধাজ্ঞা, টাকাটা কিভাবে দিবে কিভাবে আনবে, এগুলা নিয়ে একটা ঝামেলার কারণে তখন গড়ায় নেয়। আর এখন আপনারা আসছেন যে এই মুহূর্তে যুদ্ধ লাগছে, কালকের থেকে বা আগামী 1 মাসে 200 টাকা ব্যারেল হয়ে যাবে তেলের, এখন আমরা রাশিয়ান তেল আনবো। আপনি নাকি ভাইয়া, আপনি আইনাকে ওগা দিয়ে দিবেন, মস্কারি করেন। এই কথাগুলো আবার আপনারা সবাই কি মনে করেন জানেন, যে আমরাই মনে হয় বাকওয়াস করতেছি। না ভাই, এগুলো সব পত্রিকাতে আছে, সবই পত্রিকাতে আছে। আর আমাদের অবস্থাটা কিসে জানেন, এই ভাইয়াদের অবস্থাটা কথা বলে দেখেন। ইলেকশনে এক ভদ্রলোক দাঁড়াইছে, তো যে ভদ্রলোক দাঁড়িয়েছেন ওনার নাম হচ্ছে যে আপনার নুনু। তো পত্রিকাতে আসছে নুনু খারাইছে। এইটা দেখে মহিলারা খেপে গেছে, "এই শালা শালা, কি নুনু খারাইছে, নুনুর সাথে আমাদের সম্পর্ক নাই", যা পিড়াপিড়ি লাগাইছে। তো পরের দিন পত্রিকা আবার দিছে যে মহিলারা নুনুতে সন্তুষ্ট নয়। এই কথা শুনে মহিলারা আরও খেপছে। এইবার গোলাগুলির অবস্থা, তুই শালা এগুলো লিখে তো আমাদের পরিবারের ভিতর নষ্ট করতেছস, এই চেঞ্জ কর। তো এখন হেডিং চেঞ্জ করার পর দিয়ে, না, মহিলারা নুনুর উপর কিছুটা সন্তুষ্ট। এখন এই যখন অবস্থা, তখন নেতায় পাঠাইছে যে মহিলাদের মধ্যে আর নুনুর মধ্যে একটা সম্পর্ক যাতে ভালো হয়, ইলেকশন জিতে এই ব্যবস্থা করো। তো যে ব্যাটারে পাঠাইছে, বেটা আবার নুনুরে দেখতে না, কেন জানেন? তার কারণ হচ্ছে যে নুনু একসময় ওনারা কইছিল, স্যার আপনি এত সিপা হাগেন কেমনে। তো এটা নিয়েই মানে এই যে পত্রিকার কি, নুনু, একজনের নাম নুনু, কয় নুনু খারাইছে। আমাকে এই যে বিএমপির তারেক ভাইয়া, তারা হচ্ছে যে সেই নুনুর মতন। এখন যখন ওই যে শর্ট, তখন ওনাদের নুনু কারাইছে,
ওনারা এখন আরেকজনের নুনু চুই আছে, নরেন্দ্র কাকার নুনু চুই আছে, ঢাকা টু দিল্লি কইতেছে না, এখনকার রাশিয়ার থেকে আমরা তেল আনবো, তুমি তেল আইনা তোমার সোগাই দিবা, শালার পর তেল আইনা। এখন তোমার আমেরিকা আব্বার কাছ থেকে তেল আনো না, হেটা আনো না কেন বাইনচোদ? আরে হাসনাত শাবদুল্লাহ, আগে বেটা 12 কোটি 13 কোটি টাকার হিসাব দে, তুই খোরমার হিসাব আম করে দিস না। তাও আবার এখন জন খোরমার টাইম শেষ, জন আর খোরমা কিনানোর মানুষ নাই, খোরমা কিনানোর মানুষ নাই, দোকানেও বেচা যাইব না, এই জন্য এখন আম করে কষে। আমরা সবাই জানতাম এটা, দুম্বার মাংস, ওই বেড়ার মাংস সব যায়, এটা এখন না। হেই শালার তোর এরশাদ পিরিয়ডও দেখে আইছি। তুই এনে কি নতুন কবি? তুই প্রথমে ফকির উত্তর বাপ্ত বলে রাজমিস্ত্রি, তুই ইলেকশন করার টেয়া কই পাইছস, এত বড় গাড়ি চালানোর টেয়া কই পাইছস? আর এখন যে স্কিন লাগাই দেয় যে স্কিনের টাকা কবে আগে হেডির হিসাব দে, এগুলার হিসাব লন বঙ্গু মুরুক্ষ, এগুলার হিসাব নেন, তারপরে কথা বলেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।